হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ আহমেদ প্রান্তিক এবং ভার্চুয়াল পাঠশালায় তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো তা হচ্ছে এইচএসসি এর দ্বিতীয় পত্র কেমিস্ট্রি বইয়ের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন নিয়ে। তো এই পরিবেশ রসায়নে একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের বিভিন্ন গ্যাসীয় সূত্রসমূহ। তো এই গ্যাসীয় সূত্র যেগুলো আছে সেগুলা তোমার প্রচুর ম্যাথ আসে, এমসিকিউতেও প্রচুর আসে। এগুলা নিয়ে আমরা সব কিছু ডিটেলস জানবো এবং এর ম্যাথ সলভ করব। তার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হবে তা হচ্ছে এই পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় যে অবস্থাগুলো আছে এদের কি কারণ, আন্তঃকণা আকর্ষণ বল কি, তো এগুলো সম্পর্কে আমরা ডিটেলস, আমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আমরা এটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের একটি প্লেলিস্ট অলরেডি তৈরি করা আছে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে। আমাদের পরিবেশ রসায়নে যে গ্যাসীয় সূত্রগুলো আছে তার মধ্যে আছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তারপরে গ্রাহামের ব্যাপন সূত্র। তো এগুলো সম্পর্কে ডিটেল জানতে গেলে আমাদের এই কঠিন, তরল, বায়বীয় এই ভূত অবস্থাগুলো ছাড়াও আরও দুটো টপিক জানতে হবে। সেটির একটি হচ্ছে আমাদের চাপ, আরেকটি হচ্ছে আয়তন। তো এই চাপ এবং আয়তন এটি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো চাপ জিনিসটা আসলে কি? চাপ হচ্ছে তোমার প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ আমরা যদি চাপকে যদি আমরা গাণিতিকভাবে লিখতে চাই, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তারপর আসো আমাদের এই আয়তনটা নিয়ে আমরা ডিটেলস এখন কথা বলবো। এই আয়তন, তো এই আয়তন নিয়ে আমরা ডিটেলসে যাওয়ার আগে আমরা এই আয়তন, আমরা যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো আমরা নির্দিষ্ট একটি পাত্রে রাখি। তো এই নির্দিষ্ট যে পাত্রটা রাখি সেই পাত্রে এই অণুগুলো যে জায়গাটু জুড়ে তারা চলাফেরা করে সেটি হচ্ছে তাদের আয়তন। এই আয়তনকে আমরা লিটার এককে, এমএল এককে অথবা ডেসি এমএল এককে সবগুলোতে প্রকাশ করে থাকি। আবার চাপেরও বিভিন্ন একক আছে, যেমন এটিএম, তারপর প্যাসকেল। তো এগুলা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। তো এই গ্যাসীয় যে সূত্রগুলো আছে তার মধ্যে প্রথমে আমরা যেটি জানবো সেটি হচ্ছে বয়েলের সূত্র বা বয়েলস ল। তো বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 সালে তিনি এই সূত্রটি আবিষ্কার করেন, যা শুধুমাত্র গ্যাসের উপরই কার্যকর থাকবে। তো এই সূত্রটা আসলে এরকম যে যদি কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসীয় পদার্থের উপর চাপ প্রয়োগ করা হয় তাহলে চাপ প্রয়োগ করলে তার আয়তনটা হ্রাস পাবে। অর্থাৎ যদি আমাদের চাপ, প্রেশার, এটার উপর যদি আমরা নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ টি কনস্ট্যান্ট, তো টি কনস্ট্যান্ট থাকলে আমরা যদি নির্দিষ্ট তাপমাত্রা এর উপর কোনো একটি চাপ প্রয়োগ করি তাহলে চাপ প্রয়োগ করলে তার আয়তন হ্রাস পাবে। অর্থাৎ চাপ এবং আয়তনের মধ্যেকার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এই ব্যস্তানুপাতিক এই সম্পর্কটি বয়েল তার সূত্রের মাধ্যমে প্রমাণ করেছে। এখন আমরা যে জিনিসটি জানবো, এই বয়েলের সূত্রের মাধ্যমে আমরা এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা যদি চেঞ্জ করি তাহলে পি ভি ইজ ইকুয়াল টু আমরা কে লিখতে পারি। এখান থেকে যদি আবার লিখি আমরা, তাহলে আমরা লিখতে পারবো পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু ইজ ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ কনস্ট্যান্ট। তো আমাদের ম্যাথমেটিক কিছু গ অথবা ঘ সৃজনশীলের গ অথবা ঘতে আসতে পারে, অথবা এমসিকিউতেও এই সূত্র ইউজ করে আমাদের কিছু শর্ট ম্যাথগুলো যেগুলো আছে তো এইগুলো আমরা সলভ করে সেটা ম্যাথ ক্যালকুলেশন করব। এখন আমরা যে জিনিসটি জানবো তা হচ্ছে এই বয়েলের সূত্র। সেই বয়েলের সূত্রের মধ্যে কিছু গ্রাফ আছে। তো এই গ্রাফগুলো দিয়ে তোমাদের উদ্দীপকের মধ্যে এই গ্রাফগুলো শো করে বলতে পারে যে নিচের উপরের গ্রাফটি কোন সূত্রকে প্রদর্শন করছে অথবা কোন সূত্রকে বোঝানোর চেষ্টা করছে, অথবা অনেকগুলা গ্রাফ দিয়ে সে এমসিকিউতেও তোমাদের এই নিচের কোনটি বয়েলের সূত্রকে নির্দেশ করে এগুলো আসবে। তো এখন আমরা বয়েলের সূত্রের যে গ্রাফগুলো আছে সেগুলো সম্পর্কে ডিটেলস জানবো। তো এই বয়েলের যে সূত্র তার মধ্যে আমরা কি দেখেছি যে টিটাকে কনস্ট্যান্ট ছিল, আর পি আর ভি এর মধ্যে আমরা বিভিন্ন সম্পর্ক নিয়ে এখন আমরা গ্রাফ দেখব। যদি আমরা এখন পি আর ভি এর একটি গ্রাফ ড্র করি, এদিকে যদি আমরা পি কে ড্র করি এবং এদিকে যদি আমরা ভি কে ড্র করি, তাহলে আমরা লেখচিত্র থেকে আমরা যা জানবো, আমরা একটি এইরকম একটি গ্রাফ পাবো যার বিভিন্ন মানের ভিত্তিতে আমাদের বিভিন্ন পিভি এর মান আসবে।
এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা টিটা ছিল কনস্ট্যান্ট। তো আমরা যদি টিটাকে চেঞ্জ করি, অর্থাৎ আমরা যদি বিভিন্ন সময় টি এর মানটা চেঞ্জ করে T1 একবার নিলাম, T2 একবার নিলাম, T3 একবার নিলাম, তো এইভাবে যদি আমরা ক্যালকুলেশনটা করি সেক্ষেত্রে গ্রাফ কেমন হবে। তো আমরা যদি T1 নিই, T1 এর গ্রাফটা আমরা নর্মালি এরকম পাবো। তো এর তাপমাত্রাটা কিছু যদি আমরা বৃদ্ধি করি T2 এর ক্ষেত্রে, তাহলে আমাদের গ্রাফটা একটু উপরের দিকে সরে যাবে এবং T2টা এখানে চলে আসবে সেম। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা T2 এর চেয়ে যদি আমরা T3 এর তাপমাত্রাটা আরেকটু বৃদ্ধি করি, তাহলে আমাদের গ্রাফটা আরও উপরে চলে আসবে এবং গ্রাফটা আমাদের এরকম হয়ে যাবে। তো এইভাবে আসলে এই বয়েলের সূত্রের মধ্যে চাপ এবং এই আয়তনের যে সম্পর্ক, সেটি আমরা এইভাবে একটি গ্রাফের মাধ্যমে পি বনাম ভি লেখচিত্রের মাধ্যমে আমরা এইভাবে দেখতে পাই। তো এর আগের যে গ্রাফটা আমরা ড্র করেছিলাম সেখানে আমরা পি বনাম ভি এর লেখচিত্রটা দেখেছি। তো এখন আমরা যে লেখচিত্রটা দেখব সেটা হচ্ছে, এদিকে আমরা ওয়াই অক্ষ বরাবর পি এবং এদিকে যদি আমরা 1/v নেই, অর্থাৎ আমরা যে সম্পর্কটা দেখেছিলাম পি ব্যস্তানুপাতিক ভি বা পি সমানুপাতিক 1/v। তো এই লেখচিত্রটা যদি আমরা দেখি তাহলে এর বিভিন্ন মানের জন্য আমরা দেখব এখানে তোমার এটা সরল রেখা এসেছে, পিভি এর যে লেখচিত্রটা, তো এটা আমাদের সরল রেখা আসবে। তো এখানেও যদি আমরা সেম প্রসেসটা করি, অর্থাৎ আমরা যদি তাপমাত্রাটাকে বৃদ্ধি করি, বিভিন্ন তাপমাত্রা নিই, তাহলে আমাদের গ্রাফটা কেমন আসবে সেটা আমরা এখন দেখব। এদিকে আমরা ওয়াই অক্ষ বরাবর পি এবং এক্স অক্ষ বরাবর 1/v যদি আমরা ড্র করি এবং এখানে বিভিন্ন তাপমাত্রা T1, T2 এবং T3 যদি আমরা নিই, তাহলে আমরা দেখব আমরা T1 এর জন্য যে লেখচিত্রটা পাবো সেই লেখচিত্রটা হবে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে T1 এর জন্য। তো আমরা যদি T1 এর চেয়ে T2 এর তাপমাত্রাটা কিছু পরিমাণে বৃদ্ধি করি, তাহলে দেখব আমাদের লেখচিত্রটা আরেকটু উপরের দিকে উঠে গেছে, অর্থাৎ T2টা হয়ে যাবে এই দিকে। আমরা যদি T2 এর চেয়ে আরেকটু তাপমাত্রা বৃদ্ধি করি T3 এর ক্ষেত্রে, তাহলে দেখব আমাদের লেখচিত্রটা আস্তে আস্তে আরও উপরের দিকে উঠে গেছে এবং T3টা এদিকে এসেছে। এইভাবে P বনাম 1/v এর লেখচিত্র থেকে আমরা এই বয়েলের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা ব্যাখ্যা করি। তো আমাদের এই বয়েলের যে সূত্রটা আছে তার মধ্যে আমরা একটি লাইনে ক্যালকুলেশন করে পেয়েছিলাম P1v1 = P2v2 P3v3 কনস্ট্যান্ট বা কে, অর্থাৎ আমরা লিখতে পারবো PV ধ্রুবক বা কে। তো এখন যদি আমরা লেখচিত্রটা ড্র করে এক সাইডে PV লিখি এবং অন্য সাইডে যদি আমরা পিটিকে নিই, তাহলে এখানে কি ঘটবে? আমরা জানি যে PV চাপ যাই করা হোক না কেন, PV সবসময় কনস্ট্যান্ট থাকবে। ফলশ্রুতিতে আমাদের কি হবে, আমাদের চাপ যতই বাড়ানো হোক বা কমানো হোক না কেন, এটি একটি সরলরেখাগামী হবে। কেন হবে? কারণ আমাদের PV ধ্রুবক থাকার কারণে এর মান কখনো চেঞ্জ হবে না, এটি একটি সরল রেখায় চলবে। তো আমরা এই লেখচিত্রটা এখানে আমরা PVটাকে ওয়াই অক্ষে এবং পিটাকে যদি এক্স অক্ষে ইউজ না করে আমরা যদি এর উল্টাটা করি, অর্থাৎ আমরা এদিকে PVটা এক্স অক্ষে দিলাম এবং পিটাকে যদি আমরা উল্টো দিকে দিই, তাহলে কি হবে? আমরা জানি যে PV ধ্রুবক, অর্থাৎ আমাদের এই PV এর মানটা কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ আমাদের সরল রেখাটা উপরের দিকে। গ্রাফ যদি আমরা আঁকাই তাহলে আমরা এই লেখচিত্রটা এদিকে পাবো। তো এই বয়েলের সূত্রে আমাদের আরেকটি টার্ম আছে যেটি হচ্ছে সমষ্ণ বা আইসোথার্ম। তো এটি ক নাম্বারের প্রশ্ন আসতে পারে বা সমষ্ণ রেখা বা আইসোথার্ম কাকে বলে। তো এই বয়েলের সূত্রে আমরা যে লেখচিত্রগুলো দেখেছি P/1/v, আবার আসে PV বনাম P, আবার P বনাম PV। তো এই লেখচিত্রগুলা যে আছে, তো এই লেখচিত্রটার মধ্যে একটা জিনিস কি, সেটা হচ্ছে টিটা কনস্ট্যান্ট। তো এই সমষ্ণ রেখার তাকে বলা হয় তোমার এই বয়েলের যে সূত্রগুলো আছে সেই বয়েলের সূত্রে যে লেখচিত্র তাকে বলা হয় সমষ্ণ রেখা বা আইসোথার্ম। এখন আমরা জানবো এই বয়েলসের যে সূত্রটা আছে তার মধ্যে চাপ এবং ঘনত্ব যে অংশটা, আমাদের ঘনত্ব যে টপিকটা, তার মধ্যে যে সম্পর্ক চাপ P এবং ঘনত্ব যে D। এখন আমরা যে বয়েলের সূত্রটা পড়েছি তার মধ্যে আমরা কি দেখেছি, P1v1 = P2v2 কনস্ট্যান্ট। তো এখানে আবার আমরা কি জানি, ঘনত্ব যে আছে, তো এই ঘনত্ব সমান আমরা কি জানি, ভর বাই আয়তন।
তাহলে ভর যেটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব এবং আয়তন যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, আর ঘনত্ব সেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা কি লিখতে পারবো, ডি ইজ ইকাল টু ডাব্লিউ বাই ভি। এখন আমাদের দেখো বয়েলের যে সূত্রটা আছে, বয়েলের সূত্রের মধ্যে আমাদের কি আছে, ভি আছে, যে ভিটা আমাদের এইখানে আছে। তো এই ভিটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি আসবে, আমাদের ডাব্লিউ বাই ডি আসে। তো আমাদের এই ভি এর যে মানটা সেটা আমরা এখানে রিপ্লেস করে দিলে আমরা কি পাই, আমরা জানি যে P1 আর এই ভি এর জায়গায় আমরা ডাব্লিউ বাই ডি ইউজ করলে ডাব্লিউ বাই D1। এখন প্রশ্ন আসতে পারে কেন আমরা এখানে W1 লিখলাম না, কারণ হচ্ছে এখানে বস্তুটা সেম থাকার কারণে এখানে ভরটাও সেম, যার কারণে আমরা W1 বা W2 দ্বারা এদের পৃথক করব না। ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, P2 ইন্টু ডাব্লিউ বাই D2। এখানে আমাদের কি ডাব্লিউটা কনস্ট্যান্ট, ডাব্লিউটা কনস্ট্যান্ট থাকার কারণে আমরা ডাব্লিউটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো, P1 বাই D1 ইজ ইকুয়াল টু P2 বাই D2। ঠিক আছে, তো এই P1 বাই D1 ইজ ইকুয়াল টু P2 বাই D2, এটাকে যদি আমরা P1 বাই D1 এটাকে আমরা কি লিখতে পারবো, কনস্ট্যান্ট লিখতে পারবো। তো কনস্ট্যান্ট লিখতে গেলে তারপর আমরা এখান থেকে যদি আমরা P1 ইজ ইকুয়াল টু কে D1 লিখতে পারবো আড়াআড়ি গুণ করে। তো তারপর আমরা যদি কেটাকে উঠাই দিই তাহলে আমাদের এখানে একটা সমানুপাতিক চিহ্ন এসে পড়বে। তো P1 ইজ ইকুয়াল টু D1 বা P সমানুপাতিক D। তো এই P সমানুপাতিক D যেটা আছে সেটাই হচ্ছে তোমার এই চাপ এবং ঘনত্বের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা পেয়ে যাব, যা অবশ্যই একটি নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে আমরা যদি সবগুলো সূত্র, আমরা বয়েলের সূত্র যেগুলো আছে সবগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি জানবো, প্রথমে চাপ এবং আয়তনের যে সম্পর্ক তার মধ্যে হচ্ছে 1/v, অর্থাৎ চাপ এবং আয়তন এরা ব্যস্তানুপাতিক। সেখান থেকে আমরা পেয়েছিলাম PV ইজ ইকুয়াল টু ধ্রুবক বা P1V1 ইজ ইকুয়াল টু P2V2 ইজ ইকুয়াল টু ধ্রুবক। তো তারপরে আমরা এই চাপ এবং ঘনত্বর মধ্যে যে সূত্রটা আমরা দেখেছি P সমানুপাতিক D, অর্থাৎ চাপ সমানুপাতিক ঘনত্ব। যত চাপ বৃদ্ধি করা হবে তত তার ঘনত্ব বৃদ্ধি পাবে এবং যত চাপ হ্রাস করা হবে তার ঘনত্ব তত হ্রাস পাবে। এখান থেকে আমরা যা দেখেছিলাম তা হচ্ছে P1 বাই D1 ইজ ইকুয়াল টু P2 বাই D2 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই যে এই দুটো সূত্র, এই দুটি সূত্রই মূলত বয়েলের সূত্র। তো এই দুটি যে সূত্র আছে এই দুটি সূত্র ইউজ করে আমাদের যা ম্যাথ আসবে, তো তা তোমার এই পরীক্ষাতে এই দুটো সূত্র ইউজ করলে এই বয়েলের সূত্র রিলেটেড যে ম্যাথগুলো তোমরা সবগুলো সলভ করতে পারবে। তো আমরা দুই একটি ম্যাথ সলভ করিয়ে এখন তোমাদের এর উদাহরণের মাধ্যমে এই ভিডিওটি শেষ। এখন আমরা বয়েলের সূত্র সম্পর্কিত কিছু ম্যাথ সলভ করব। তো আমাদের এই উদ্দীপক যেটি দেওয়া আছে সেই উদ্দীপকের দুটি গ্যাস A এবং B, দুটো গ্যাসের কথা দেওয়া আছে, যেখানে A এর মান, A এর ক্ষেত্রে P এবং V এর মান দেওয়া আছে এবং B এর ক্ষেত্রেও P এবং V এর মান দেওয়া আছে। তো আমাদের যদি কোশ্চেনটা আমরা দেখি তাহলে দেওয়া আছে উদ্দীপকের AB, এই A এবং এই B গ্যাসদ্বয় বয়েলের সূত্র মেনে চলে কিনা সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো তাহলে প্রথমে আমরা এই গ্যাসটিকে নিয়ে কাজ করব। তো এই গ্যাসের ক্ষেত্রে আমাদের P1 ইন্টু V1 এর মান কত দেওয়া আছে, P1 হচ্ছে 5 আর V1 এর মান দেওয়া আছে 20। তো এটা আমরা সলভ করলে পাবো 100। আবার P2 ইন্টু V2 এর মান যদি আমরা দেখি তাহলে আমাদের P2 এর মান 8 এবং V2 এর মান 12.5। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 100। এবং P3 ইন্টু V3 এর মান যদি আমরা দেখি তাহলে 16 ইন্টু 6.25, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 100। তো আমাদের এখানে দেখো এই গ্যাস যেটি আছে এই গ্যাসের ক্ষেত্রে P1 V1 এর মান 100, P2 V2 এর মান 100, P3 V3 এর মানও 100। অর্থাৎ আমরা লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3। এরা কনস্ট্যান্ট, অর্থাৎ এটি বয়েলের সূত্র মেনে চলেছে। তো আমরা এখন বি গ্যাসের ক্ষেত্রে দেখব। বি গ্যাসের ক্ষেত্রে দেখো P1 ইন্টু V1, এটাকে যদি আমরা দেখি তাহলে P1 হচ্ছে 100 গুণন V1 এর মান হচ্ছে 200। তাহলে আমরা P1 এবং V1 এর মান পাবো 20000। আবার P2 ইন্টু V2 এদের মান কত দেওয়া হচ্ছে 80 ইন্টু 230। এটিকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 18400।
এবং আমরা P3 এবং V3 যদি আমরা ক্যালকুলেশন করি P3 ইন্টু V3 তাহলে আমরা পাবো 60 ইন্টু 250, এটিকে গুণ করলে আমরা পাবো 15,000। তাহলে আমরা যদি এখানে বি গ্যাসের ক্ষেত্রে লক্ষ্য করি, বি গ্যাসের ক্ষেত্রে কি P1 V1 ইজ নট ইকুয়াল টু P2 V2 ইজ নট ইকুয়াল টু P3 V3, অর্থাৎ আমাদের বি গ্যাস যেটি সেটি বয়েলের সূত্র মেনে চলেছে এবং এ গ্যাস যেটি সেটি বয়েলের সূত্র মেনে চলেছে এবং বি গ্যাস যেটি সেটি বয়েলের সূত্র মেনে চলেনি। তাহলে আমাদের আবার এখানে একটি কোশ্চেন হলো যে বি গ্যাসের ক্ষেত্রে যদি আমাদের সাপোজ ধরো তোমার এরকম হলো যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 এসেছে, কিন্তু P3 V3 তাদের সাথে মিলেনি, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রেও এটি বয়েলের সূত্র মেনে চলেনি, কারণ বয়েলের সূত্র মেনে চলতে হলে তাহলে আমাদের সবগুলাই একটি কনস্ট্যান্ট থাকতে হবে। তাহলে আমরা এই উদ্দীপকের এ এবং গ্যাস বি গ্যাস দ্বয়ের মধ্যে এ গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে এবং বি গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে না। এখন এই উদ্দীপকের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন হতে পারে, উদ্দীপকের এ ও বি গ্যাস দ্বয়ের প্রকৃতি বিশ্লেষণ করো। তার আগে গ্যাস দ্বয়ের প্রকৃতির মধ্যে আমাদের একটি জিনিস বিষয়ে জানতে হবে যে আমাদের যে গ্যাসীয় সূত্রগুলো আছে, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলা শুধুমাত্র আদর্শ গ্যাসই এই সূত্রগুলা মেনে চলে। আমাদের যে জীবনে বাস্তব গ্যাসগুলো, সেই বাস্তব গ্যাসগুলো এই সূত্রগুলো মেনে চলে না। তো আমাদের এখানে যদি দেখি আমরা বি গ্যাসের ক্ষেত্রে P1 V1 ইজ নট ইজ ইকুয়াল টু P2 V2 ইজ নট ইজ ইকুয়াল টু P3 V3, অর্থাৎ এরা বয়েলের সূত্র মেনে চলেনি এবং এ গ্যাসের ক্ষেত্রে এরা বয়েলের সূত্র মেনে চলেছে। তো এর ভিত্তিতে আমরা বলতে পারবো এই গ্যাসটি হচ্ছে আমাদের জন্য আদর্শ গ্যাস, আর বি গ্যাস যেটি আছে সেটি হচ্ছে বাস্তব গ্যাস। ঠিক আছে, তাহলে আমাদের যদি কোনো প্রশ্ন আসে এরকম ছক দিয়ে যে কোনো একটি উদ্দীপকের এ ও বি গ্যাসের প্রকৃতি বিশ্লেষণ করতে, তাহলে আমাদের যে উদ্দীপকের এ 1 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটি সলভ করে আমরা আগে দেখব যে এর কোনটি বয়েলের সূত্র মেনে চলছে, কোনটি বয়েলের সূত্র মেনে চলেনি। যদি যেগুলো বয়েলের সূত্র মেনে চলবে তারা হবে আদর্শ গ্যাস এবং যারা বয়েলের সূত্র মেনে চলবে না তারা হবে বাস্তব গ্যাসের উদাহরণ। এখন আমাদের সেম উদ্দীপকেই আরেকটা কোশ্চেন আসতে পারে, পি বনাম পিভি এর লেখচিত্র অঙ্কন করে গ্যাসের প্রকৃতি বিশ্লেষণ করো। তো পি বনাম পিভি এর লেখচিত্র আমরা একটু আগে সেই লেখচিত্রটা সম্পর্কে জেনেছি। তো আমরা যদি এই এ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা পি বনাম পিভি এর লেখচিত্রটা ড্র করি, এদিকে আমরা পি নিলাম, এদিকে আমরা পিভিটা নিলাম। তো এই ক্ষেত্রে আমরা জানি কি এটি সবসময় একটি সরল রেখা হবে, এই ক্ষেত্রেও সরল রেখাই হবে যার মান হবে 100। এখানে 100 এটা একটি স্ট্রেট লাইন হবে। কিন্তু আমরা যদি বি গ্যাসের ক্ষেত্রে আমরা যদি কল্পনা করি বা ড্র করি, তাহলে আমাদের এখানে আমরা যদি পিটাকে ওয়াই অক্ষ বরাবর নেই এবং পিভিটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর নেই, তাহলে দেখো P1 V1 এর মান এসেছে আমাদের 20,000। তো আমরা পিভি এর মান এখানে দিলাম ধরো তোমার 10,000, এখানে দিলাম 20,000, তো মাঝখানে 15,000। তো P1 V1 এর মান 20,000 আসলে তাহলে সেটা আমাদের এদিকে কিছু একটা বিন্দুতে আসবে। যেহেতু P এর মান এখানে আমাদের 100 আছে, তো এখানে আমরা ধরলাম 50, 80, 100। তো আমাদের এখানে একটা বিন্দু আসবে, এটা হচ্ছে P1 V1। তো আমাদের যে সেকেন্ড যেটা সেটা P1 P2 V2 এর মান বের হয়েছে 18,400, অর্থাৎ 20,000-এর চেয়ে কিছু কম, এবং এখানেও P এর মান 80 আছে। তো 80-র ঘরে আমাদের 20,000, 18,400 যেহেতু 1500 একটু বেশি, তাহলে আমাদের লেখচিত্রটা এইরকম কিছু একটা আসবে, P2 P1 P2 V2, এবং আমাদের এখানে P3 এর মান এসেছে 15,000 এবং এখানে আসছে 60। তো 60 এখানে এবং 15,000 যেহেতু, তাহলে আমাদের লেখচিত্রটা এখানে আসবে, এটা হচ্ছে P3 আর P3 V3। তো আমাদের এই লেখচিত্রটা যদি আমরা ড্র করি তাহলে আমাদের লেখচিত্রটা এরকম আসবে, যা অবশ্যই
কোনো স্ট্রেট লাইন না, অর্থাৎ এই গ্যাসটাকে দ্বারা আমাদের এই গ্যাসটা হচ্ছে আদর্শ, এই গ্যাসটি হচ্ছে আদর্শ গ্যাস এবং আদর্শ গ্যাসের লেখচিত্রটা তারা এই বয়েলের লেখচিত্রটা মেনটেন করেছে। কিন্তু বি গ্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, বি গ্যাসের ক্ষেত্রে তারা আদর্শ গ্যাসের লেখচিত্র তারা মেনটেন করে না। এখান থেকে আমরা বলতে পারবো এটি হচ্ছে একটি বাস্তব গ্যাসের উদাহরণ। তো আমাদের এই 3টা অঙ্ক একই উদ্দীপকের মাধ্যমে আসতে পারে এবং এই 3টি অঙ্ক যদি তোমরা ঠিকভাবে ভালোভাবে বুঝে থাকো তাহলে বয়েলের যে সূত্রগুলো আছে, এই সূত্রের যে সম্পর্কিত ম্যাথ তো এভাবেই আসবে। এই 3টা টাইপ যদি তোমরা জানতে পারো ভালোভাবে তাহলে বয়েলের সূত্রের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা অতি ভালোভাবে করতে পারবে। আমাদের পরবর্তী ভিডিও হবে চার্লসের সূত্র নিয়ে। তো এই চার্লসের সূত্র নিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে নিমন্ত্রণ রইল এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।